Imagine there is no countries. It isn't hard to do, nothing to kill or die for, and no religion too. Imagine all the people living life in peace. কথাগুলো বলেছিলেন জন লেনন। প্রিয় দর্শক, চিত্রালী কথায় সবাইকে স্বাগতম। আজকে আমরা জানার চেষ্টা করব কেন জন লেননকে হত্যা করা হয়েছিল। 1940 সালের ইংল্যান্ড। ইউরোপের আকাশে তখন নাৎসি ফাইটার আর বোম্বার বিমানের একচ্ছত্র আধিপত্য। প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের দক্ষ নেতৃত্ব ও পরিকল্পনায় ব্রিটেন তখনও ঠেকিয়ে রেখেছে জার্মানি বাহিনীকে। চারিদিকে শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভৎসতা। এই অন্ধকার সময়েই নিউ ক্যাসল রোডের নোংরা অপরিচ্ছন্ন এক অ্যাপার্টমেন্টে শোনা যাচ্ছে এক নবজাতকের কান্না। 1940 সালের 9 অক্টোবর লিভারপুলের মাতৃসদন হাসপাতালে জন্ম নেয় লেনন। লেননের পিতামহ জন জ্যাক লেনন ও উইনস্টন চার্চিলের নামে লেননের মা আদর করে সন্তানের নাম রাখলেন জন উইনস্টন লেনন। জন্ম হলো দুনিয়া বিখ্যাত রক ব্যান্ড দ্য বিটলসের প্রভাত প্রতিম পুরুষের। তবে লেননের জীবনের শুরুটা স্বাভাবিক ছিল না। 4 বছর বয়সেই লেননের বাবা মায়ের বিচ্ছেদ ঘটে। অবশ্য বিচ্ছেদের কারণও আছে। লেননের বাবা ফ্রেডি লেনন ছিলেন জাহাজের একজন নাবিক। পুত্রের জন্মের আগেই কর্মসূত্রে জাহাজে করে পিতাকে পাড়ি দিতে হয়েছিল অন্য দেশে। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শোনা যায় যে জাহাজে করে তিনি যাচ্ছিলেন সেটি শত্রু দেশের হাতে পড়েছিল, ফলে তাকে কয়েক বছর কারাগারে কাটাতে হয়। এরই মধ্যে স্বামীহীন হয়ে সন্তানকেও ছেড়ে যান জুলিয়া। এরপর খালামণির কাছে বড় হন তিনি, কারণ জুলিয়ার বোন মিমি ও তার স্বামী জর্জের কোনো সন্তান ছিল না। পরে তারাই লেননকে মানুষ করেন। তবে দ্বিতীয় বিয়ে করলেও জনের সাথে তার মা জুলিয়ার সম্পর্কের কোনো ছেদ ঘটেনি। প্রায় সময় তিনি জনকে দেখতে মিমির বাড়িতে আসতেন, ছেলের আবদার মেটাতেন খুশি মনেই। জনের বাবা মা দুজনেই ভালো ব্যাঞ্জো বাজাতে পারতেন। জুলিয়া ছেলেকে খুব অল্প বয়সেই ব্যাঞ্জো বাজাতে শেখান, কিন্তু ছেলের নেশা অন্য যন্ত্রে। মা জুলিয়ার কাছে সেটি কেনার আবদার করেন জন। জুলিয়া ছেলের সেই আবদারও রেখেছিলেন, আর মায়ের কাছেই আবদার করেন একটি গিটারের। অর্থাৎ লেননের জীবনের প্রথম গিটার কিনে দিয়েছিলেন তার মা জুলিয়াই। দুনিয়া বিখ্যাত শিল্পী লেনন কখনো কোনো গানের স্কুলে পড়েননি। আলাদা করে তার ছিল না কোনো শিক্ষকও। এক পুলিশ অফিসারের গাড়ি পথে থাকা জুলিয়াকে আচমকা ধাক্কা মারে, আর তাতেই 18 বছর বয়সে মাতৃহারা হন জন লেনন। এই দুঃসহ পরিস্থিতিতে গানকেই বেঁচে থাকার একমাত্র অবলম্বন করেন লেনন। সাথে ছিল তার অন্তরের বন্ধু পল ম্যাককার্টনি আর জর্জ হ্যারিসন। তারাও লিভারপুলেরই ছেলে। জন পড়তেন কেয়ারব্যাক স্কুলে, আর অন্য দুজন লিভারপুল ইনস্টিটিউটে। জর্জ গিটার বাজাতেন, পল আর জন মিলে গান লিখেন। ড্রাম বাজায় জনি হ্যাচ বলে আরেকজন। কয়েক মাসের মধ্যেই এই কিশোররা মিলে তৈরি করলো একটি গানের দল, যার নাম কোয়ারিম্যান। এক ঐতিহাসিক যাত্রার শুরু বলা যায়। লেনন, ম্যাককার্টনি আর জর্জ হ্যারিসনের প্রথম তৈরি গানের দল। এই কোয়ারিম্যান দল গান গাইতে গেল জার্মানির হ্যামবুর্গে। ততদিনে ড্রামার হিসেবে হ্যাচ আর নেই। দলে এসেছে রিঙ্গো স্টার নামের এক তরুণ। সেই থেকে শুরু এই 4 কিংবদন্তির যাত্রা। 1960 সালে কোয়ারিম্যান থেকে নাম বদলে দলের নাম রাখা হয় দ্য বিটলস। 1963 সালে দ্য বিটলস প্লিজ প্লিজ মি গান দিয়ে ব্রিটেনে ঝড় তোলে। এর পরের বছর আই ওয়ান্ট টু হোল্ড ইউর হ্যান্ড প্রকাশের মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি ছড়িয়ে পড়ে বিটলসের। সে বছরই তারা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। মাত্র 1 দশক টিকে ছিল বিটলস। 1970 সালে দলটি ভেঙে যায় বন্ধুদের ব্যক্তিত্বের দ্বন্দ্বে। এরপর লেনন একক গান গাইতে শুরু করেন। পরবর্তী সময়ে তিনি যুদ্ধবিরোধী হিসেবে খ্যাতি লাভ করেন। যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধ নিয়ে লেনন লিখলেন গিভ পিস এ চান্স। ভিয়েতনাম যুদ্ধের সরাসরি বিরোধিতা করায় লেননকে যুক্তরাজ্যে ফেরত পাঠাতে চেয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। পরে অবশ্য তিনি গ্রিন কার্ড পেয়েছিলেন। যেখানে যুদ্ধ, দাঙ্গা, বর্ণবিদ্বেষ, সেখানেই প্রতিবাদ করছেন লেনন। প্রতিবাদী তরুণদের তিনিই মুখপাত্র, ছাড়েননি নিজের নিজস্ব বৈশিষ্ট্যটুকু। ব্রিটেনের মহারানীর কাছ থেকে প্রেস্টিজিয়াস ব্যাচ পায় বিটলস সদস্যরা। সেটি পায় জন লেননও। আমেরিকা যখন ভিয়েতনাম অ্যাটাক করে তখন শুধুমাত্র আমেরিকাকে সমর্থন দিয়েছিল ব্রিটেন। প্রতিবাদে রাস্তায় নামেন জন লেনন। সেই সাথে সেই প্রেস্টিজিয়াস ব্যাচ ফেরতও দেন মহারানীকে। নিজেরই এই প্রতিবাদ চরিত্র আজীবন ছিল তার মধ্যে। 1970 সালে বিটলস ভেঙে যাওয়ার পর থেকেই আমেরিকাতেই বসবাস করছিলেন লেনন। ওয়েস্ট 72 নম্বর রাস্তার পাশে ডাকোটা নামের রাজপ্রাসাদের মতো বিশাল এক বিলাসবহুল বাড়িতে থাকতেন লেনন পরিবার। 1980 সালের 8 ডিসেম্বর গানের জগতে এক অভিশপ্ত রাত। রাত তখন 11টা। .38 স্মিথ অ্যান্ড ওয়েসন রিভলভারটি পকেটে নিয়ে ড্রাইভওয়ের বুক চিরে দুটি উজ্জ্বল আলো ক্রমশ এগিয়ে আসছে। মার্ক চ্যাপম্যান অস্থির হয়ে উঠলেন। এই লিমোজিনটা সে ভালোভাবেই চেনে। লিমোজিনটা তার কয়েক হাত আগেই থেমে গেল। তারপরেই দরজা খুলে বেরিয়ে এলেন লেনন।
মাত্র এক হাতের ব্যবধানে রক্তমাংসের সেই জীবন্ত কিংবদন্তি জন লেনন। পর মুহূর্তে নিস্তব্ধ সেই ড্রাইভওয়ে কাঁপিয়ে শোনা গেল গুলির আওয়াজ। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে গুলি চালাচ্ছেন চ্যাপম্যান। মোট 5টি গুলি করেছিলেন চ্যাপম্যান, যার 4টি লাগে লেননের গায়ে। রাত শেষ না হতেই দাবানলের মতো দুঃসংবাদ ছড়িয়ে পড়ল সর্বত্র। গুলিতে নিহত হয়েছেন জন লেনন। কিন্তু লেননকে কেন হত্যা করা হয়েছে? জন লেনন থাকতেন নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের বিপরীতে অবস্থিত ডাকোটা বিল্ডিং এ। 1980 সালের 8 ডিসেম্বর জন লেনন রোলিং স্টোন ম্যাগাজিনের ডাকোটা বিল্ডিং এই ফটোশুটে অংশ নিয়েছিলেন। এরপর একই জায়গায় রেডিওর জন্য একটি সাক্ষাৎকার দেন। রেডিওতে সান ফ্রান্সিসকো ডিজে ডেড সোলিনের নেয়া এক সাক্ষাৎকারে লেনন বলেন, ভক্তদের সামনে স্টেজে দাঁড়িয়ে নতুন গান গাইতে তিনি ইচ্ছুক, তবে সোলো আর্টিস্ট হিসেবে তিনি কখনো ঠিকমতো মিউজিক ট্যুর করতে পারেননি। তবে তিনি ট্যুরের আগে আরো কয়েকটি গান রেকর্ড করে নিতে চান, অন্তত আর একটি অ্যালবামের কাজ করতে চান। সাক্ষাৎকার শেষে বিকেল 5টার দিকে ডাকোটা ছেড়ে হিট ফ্যাক্টরির উদ্দেশ্যে বের হন জন লেনন ও তার স্ত্রী। সেখানে ইয়োকো ওয়ার্কিং অন থিন আইস শিরোনামের একটি আধুনিক ধারার গান রেকর্ড করেন। ডাকোটা থেকে বের হয়ে স্টুডিওর পথে যাওয়ার সময় ভক্তরা ঘিরে ধরেছিলেন জন লেনন ও তার স্ত্রীকে। এক ভক্ত জন লেননের নতুন অ্যালবাম ডাবল ফ্যান্টাসি এগিয়ে দেন অটোগ্রাফের জন্য। জন লেননও আন্তরিকতার সাথে স্বাক্ষর দেন। সেই ভক্তই ছিলেন ডেভিড চ্যাপম্যান, জন লেননের খুনি। মার্ক ডেভিড চ্যাপম্যান টিনেজ বয়স থেকে বিটলসের ভক্ত ছিলেন, কিন্তু খ্রিস্টান পরিবারে জন্ম নিয়ে বেড়ে ওঠা এই চ্যাপম্যান জন লেননের একটি কথা পছন্দ করেননি। 1966 সালে জন লেনন একবার বলেছিলেন, বিটলস যিশুর চেয়েও বেশি জনপ্রিয় ব্যান্ড। এরপর থেকেই চ্যাপম্যানের ক্রোধ বেড়ে চলছিল লেননের উপর। 1980 সালে জন লেননের প্রত্যাবর্তন এবং মিডিয়ায় ঘন ঘন উপস্থিতি চ্যাপম্যানের ক্রোধ আরো বাড়িয়ে দিয়েছিল। লেননকে হত্যার জন্যই হাওয়াই থেকে নিউ ইয়র্ক শহরে থাকা শুরু করেন চ্যাপম্যান। সাথে রাখা শুরু করেন একটি রিভলভার, আর সেই পরিকল্পনা মতেই খুন করেন লেননকে। তবে অবাক করা বিষয়, গুলি করে পালিয়ে যাননি চ্যাপম্যান। কোট খুলে ল্যাম্পের নিচে দাঁড়িয়েছিলেন। প্রহরী যখন তাকে খুঁজতে যান, তখন চ্যাপম্যান দ্য ক্যাচার ইন দ্য রাই বইটি পড়ছিলেন। প্রহরী তাকে জিজ্ঞেস করেন, আপনি কি জানেন আপনি কি করে ফেলেছেন? ঠান্ডা মাথায় চ্যাপম্যান উত্তর দেন, জন লেননকে গুলি করেছি। বইটির একটি পাতায় চ্যাপম্যান লিখে রেখেছিলেন, এটাই আমার স্বীকারোক্তি। আর নিচেই নিজের নামের বদলে তিনি স্বাক্ষর করেন বইটির নায়ক চরিত্র হোল্ডেন কফিল্ড নামে। তবে অনেকেই মনে করেন চ্যাপম্যান মানসিক বিকারগ্রস্ত ছিলেন, যার মূল কারণ ছিল চ্যাপম্যানের মানসিক অস্থিরতা এবং লেননের প্রতি তার ব্যক্তিগত বিদ্বেষ ও ঈর্ষা। তবে আরেকটি কথাও শোনা যায়, লেননকে বেশ ভয় পেত আমেরিকা, কারণ লেনন ছিল বিপ্লবী। শোনা যায় সিআইএ এফবিআই এর তালিকায় ডেঞ্জারাস রেভলিউশনারি হিসেবে খ্যাত ছিল লেনন। সেই কারণেই অনেকের কাছে প্রশ্ন, লেনন হত্যা কি নিছকই এক ভক্তের কাণ্ড, নাকি এর পেছনে ছিল গভীর কোনো রাজনৈতিক ঘটনা, এক বিপ্লবীকে মুছে ফেলার চেষ্টা? দর্শক, আপনাদের কি মনে হয়, এক উদ্ভ্রান্ত, বিভ্রান্ত, বিকারগ্রস্ত ভক্তই কি লেননকে হত্যা করেছেন, নাকি এর পেছনে ছিল গভীর কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? কারণ লেনন ছিলেন বিপ্লবী একাকার। যেখানে অন্যায়, অবিচার, যেখানে যুদ্ধ, বিগ্রহ, সেখানেই ছিল লেনন, লেননের গান। তিনি ছিলেন বিপ্লবের আরেকটি মুখ। ঠিক সেই কারণেই কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কি তাকে হত্যা করা হয়েছে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান আপনাদের ভাবনাটুকু। ধন্যবাদ সবাইকে।